আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইশতিয়াক। মেরি জৈব রসায়নের দ্বিতীয় নাম্বার লেকচারে আজকে আমরা হাজির হলাম। এই লেকচারে আমরা আলোচনা করব স্টেরিও সমানতা। প্রশ্ন হচ্ছে স্টেরিও সমানতা মানে কি? স্টেরিও শব্দের অর্থ হচ্ছে ত্রিমাত্রিক অবস্থান, অর্থাৎ 3D ওরিয়েন্টেশন। ত্রিমাত্রিক অবস্থানে যে সমানতা পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে স্টেরিও সমানতা। কিন্তু স্টেরিও সমানতার স্টিল মানে এক্সাক্ট ডেফিনেশন মানে কি ভাইয়া? এক্সাক্ট ডেফিনেশন বোঝার জন্য তোমাকে আমি একটা এক্সাম্পল লিখে দিচ্ছি। এক্সাম্পলটা সবাই একটু ভালোভাবে খেয়াল করে দেখো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এটা একটা জৈব যৌগ, ধরে নাও এটা একটা জৈব যৌগ। এই জৈব যৌগে আমাকে যদি বলা হয় যে এই জৈব যৌগে আমাকে কি বের করে দেখান, আমাকে স্টেরিও সমানতা বের করে দেখান। এই জৈব যৌগের কি বের করে দেখান? স্টেরিও সমানতা বের করে দেখান। কিভাবে বের করব? এই জৈব যৌগের স্টেরিও সমানতা কিভাবে বের করব? এই জৈব যৌগের স্টেরিও সমানতা বের করতে বলছে। কিভাবে আমরা এই জৈব যৌগের স্টেরিও সমানতা বের করব? খেয়াল করে দেখো, এটা আর এটা তারা পরস্পর স্টেরিও সমানতা। কেমনে? কারণটা হচ্ছে স্টেরিও সমানতার ডেফিনেশনে বলা হচ্ছে যে সকল জৈব যৌগের, কি বললাম যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই, অর্থাৎ আণবিক সংকেত একই থাকবে। যেমন এর আণবিক সংকেত কিরকম? এ বি সি ডি। আণবিক সংকেত কেমনে বের করে? টোটাল পরমাণু সংখ্যার যোগফল বের করো। টোটাল পরমাণু সংখ্যা কয়টা? 4টা। সো এ বি সি ডি, অর্থাৎ তাদের আণবিক সংকেত সেম। এখন বলা হচ্ছে তাদের গাঠনিক সংকেত, অর্থাৎ স্ট্রাকচারাল ফর্মুলা সেটাও সেম। গাঠনিক সংকেত সেম বলতেছে, দুটারই গাঠনিক সংকেত সেম, দুটারই গাঠনিক সংকেত সেম। কেমনে গাঠনিক সংকেত সেম? খেয়াল করে দেখো গাঠনিক সংকেত সেম কিনা সেটা বোঝার উপায় কি? যদি বন্ধন যদি সেম থাকে, মানে বন্ধনে পরমাণু যদি সেম থাকে, অর্থাৎ এখানে এ এর সাথে বি এর বন্ড, এখানে এ এর সাথে বি এর বন্ড, এখানে বি এর সাথে সি এর বন্ড, এখানে বি এর সাথে সি এর বন্ড, এখানে সি এর সাথে ডি এর বন্ড, সি এর সাথে ডি এর বন্ড, অর্থাৎ বন্ধনে কি চেঞ্জ হয়েছে? যৌগটার কঙ্কাল, যৌগটার কঙ্কাল বলতে এটা একটা কঙ্কাল, কঙ্কালে কি কোনো ধরনের চেঞ্জ আসছে? চেঞ্জ আসে নাই। কঙ্কালে যদি কোনো ধরনের যদি চেঞ্জ না আসে তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে কি? স্টেরিও সমানতা। সো স্টেরিও সমানতার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে যে সকল জৈব যৌগের আণবিক সংকেত সেম এবং গাঠনিক সংকেত সেম, অর্থাৎ আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, কিন্তু পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে, অর্থাৎ বিন্যাসটা চেঞ্জ হয়ে যাবে। এটা আছে উপরে, এটা চলে আসছে নিচে, ডিটা আছে নিচে, ডিটা আসছে উপরে, অর্থাৎ পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে যে সমানতা পরিলক্ষিত হবে সেটাই হচ্ছে স্টেরিও সমানতা। অর্থাৎ আমাকে যদি বলা হয় স্টেরিও সমানতার ডেফিনেশনটা কি, তুমি বলবা যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাস, অর্থাৎ স্থানের বিন্যাসটা মানে অ্যারেঞ্জমেন্টটা, বিন্যাসটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে স্টেরিও সমানতা। ওকে, সো এটা এবং এটা পরস্পর কি? স্টেরিও সমানতা। এখন প্রশ্ন হচ্ছে এই স্টেরিও সমানতাকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে জ্যামিতিক সমানতা এবং আরেকটা হচ্ছে আলোক সমানতা। একটা হচ্ছে জ্যামিতিক মানে হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। অর্থাৎ একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে আলোক সমানতা। আমি আবার বলছি স্টেরিও সমানতাকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, আর একটা হচ্ছে আলোক সমানতা। বুঝা গেছে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে জ্যামিতিক সমানতা মানে কি, অর্থাৎ জ্যামিতিক সমানতা মানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম মানে কি? জ্যামিতিক সমানতা বলতে বোঝানো হচ্ছে, আমি একটু এই জায়গায় লিখে দিচ্ছি জ্যামিতিক সমানতা। খেয়াল করে দেখো, জ্যামিতিক সমানতা মানে কি? এখানে কি বললাম? জ্যামিতিক সমানতা মানে কি? আচ্ছা, এখন খেয়াল করে দেখো এখানে জ্যামিতিক সমানতা যখন আমরা আলোচনা করব, আমি একটু একটা হেডলাইন দিই। খেয়াল করে দেখো, একটা হেডলাইন দিচ্ছি। ওকে, সো খেয়াল করে দেখো জ্যামিতিক সমানতা আলোচনা করতেছি। জ্যামিতিক সমানতা বলতে বোঝানো হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, যে সকল জৈব যৌগের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম। কি বললাম? যে সকল জৈব যৌগের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, কিন্তু কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে, কার্বন বন্ধনের কি মুক্ত আবর্তন সম্ভব না হলে যে দুই প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয় তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমানতা বলে। স্যার আমি কিচ্ছু বুঝি নাই। আচ্ছা, জ্যামিতিক সমানতা বলা মাত্র আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা সিস এবং ট্রান্স। জ্যামিতিক সমানতার অপর নাম কি? সিস এবং ট্রান্স। কোনো কথা নাই, জ্যামিতিক সমানতার অপর নাম কি? সিস এবং ট্রান্স। খেয়াল করে দেখো, আমি এখানে বললাম কার্বন ডাবল বন্ড। ওকে, আচ্ছা, আমি এই জায়গায় দিলাম CH3, আমি এই জায়গায় দিলাম কথার কথা CH3, আমি এই জায়গায় দিলাম ধরো Cl, আমি এই জায়গায় দিলাম Cl, আমি এটা একটা জৈব যৌগ দিলাম। আচ্ছা, এরপর আমি এই জায়গায় আরেকটা জৈব যৌগ দিলাম। ওকে, খেয়াল করে দেখো, আমি এই জায়গায় দিলাম হচ্ছে Cl,
এই জায়গায় আমি দিলাম CH3, এই জায়গায় আমি দিলাম CH3, আর এই জায়গায় আমি দিলাম Cl। তারা পরস্পর জ্যামিতিক সমানতা। কেন? খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল, জ্যামিতিক সমানতার ডেফিনিশনে কি বলা হচ্ছে? যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সেম। আণবিক সংকেত কেমনে সেম? প্রত্যেকটা পরমাণুকে আলাদা করো, CH3 Cl কয়টা? দুইটা, মানে প্রত্যেকটা পরমাণু যোগফল বের করো। দেখো C2 Cl2 CH3 2, মানে CH3 দুইটা, C2 দুইটা, Cl2 দুইটা। ঠিক সেম ভাবে CH3 দুইটা, Cl2 দুইটা, C দুইটা, অর্থাৎ কার্বন দুইটা, অর্থাৎ আণবিক সংকেত সেম। গাঠনিক সংকেত সেম কিনা? কার্বনের সাথে মিথাইল, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে মিথাইল, কার্বনের সাথে কার্বন, সেম বন্ড না? আবার কার্বনের সাথে মিথাইল, কার্বনের সাথে মিথাইল, কার্বনের সাথে ক্লোরিন, কার্বনের সাথে ক্লোরিন, অর্থাৎ বন্ধনে কোনো চেঞ্জ আসে নাই। অর্থাৎ বুঝে নিতে হবে তারা পরস্পর জ্যামিতিক সমানতা। আগে ফার্স্টে বুঝে নিতে হবে তারা পরস্পর স্টেরিও সমানতা। আর স্টেরিও সমানতার মধ্যে কোন ধরনের সমানতা? সেটা হচ্ছে জ্যামিতিক সমানতা। কেমনে? কারণ ডেফিনেশনে বলা হচ্ছে যে সকল জৈব যৌগের আণবিক সংকেত গাঠনিক সংকেত সেম, কিন্তু কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে, অর্থাৎ এই কার্বন কার্বন বন্ধনের ফ্রি রোটেশন অর্থাৎ ঘূর্ণন সম্ভব হবে না। অর্থাৎ এই ক্লোরিনটা চাইলে এখানে আসতে পারবে না, আবার এই মিথাইলটা চাইলে এখানে আসতে পারবে না। স্যার কি বললাম? এই মিথাইলটা চাইলে নিচে আসতে পারবে না ঘুরে, আবার এই ক্লোরিনটা চাইলে ঘুরে উপরে যেতে পারবে না। অর্থাৎ বন্ধনের ঘূর্ণনটা সম্ভব না। বন্ধনের ঘূর্ণনটা সম্ভব না হলে আরেক প্রকারের কনফিগারেশন বা আরেক প্রকারের একটা সমানতা দেখা যায়, যেটা হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে ট্রান্স সমানতা। এটা ট্রান্স সমানতা কেমনে বুঝলাম? ট্রান্স কাকে বলে? ট্রান্স হচ্ছে যদি একই ধরনের পরমাণু অপোজিট সাইডে অবস্থান করে, যদি একই ধরনের পরমাণু কি একই পাশে অবস্থান করে, একই ধরনের পরমাণু একই পাশে অবস্থান করলে তাকে সিস, একই ধরনের পরমাণু অপোজিট সাইডে অবস্থান করলে তাকে বলা হচ্ছে কি, ট্রান্স। অর্থাৎ এটা ট্রান্স, এটা হচ্ছে সিস। এখন এই ক্লোরিন চাইলে উপরে যেতে পারবে না, আর এই মিথাইল চাইলে নিচে আসতে পারবে না। ওকে, অর্থাৎ এটার যে ভৌত ধর্ম বা এটার যে স্ট্রাকচার, এটার সেই স্ট্রাকচার বলা যেতে পারে, কিন্তু এই যৌগ আর এই যৌগ কিন্তু সেম না। স্ট্রাকচার বলতে বোঝানো হচ্ছে তাদের উভয়ের কিন্তু গাঠনিক সংকেত সেম, আণবিক সংকেত সেম, কিন্তু তবুও এই যৌগ আর এই যৌগ কিন্তু সেম না। কেন বলবো? কারণ এটার যেই রাসায়নিক ধর্ম বা যেই ভৌত ধর্ম, এটা সে রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্ম নয়। রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম কিন্তু একই থাকবে না। অর্থাৎ জ্যামিতিক সমানতার ডেফিনেশনে বলা হচ্ছে, খেয়াল করে দেখো, আমি লিখে দিচ্ছি। দেখো 1 নম্বর পয়েন্ট, তাদের গাঠনিক সংকেত সেম, লিখে ফেলো। তাদের গাঠনিক সংকেত সেম। ওকে, 2 নম্বর পয়েন্ট, তাদের আণবিক সংকেত সেম। 3 নম্বর পয়েন্ট, কিন্তু কার্বন কার্বন বন্ধনে মুক্ত আবর্তন সম্ভব হবে না। কার্বন কার্বন বন্ধনে মুক্ত আবর্তন সম্ভব না, অর্থাৎ জিনিসটা আমি লাল কালিতে লিখে দিচ্ছি, ফ্রি রোটেশন পসিবল না। ফ্রি রোটেশন মানে হচ্ছে মুক্ত ঘূর্ণন, পসিবল না। নাটাকে লিখছি। ওকে, 4 নম্বর পয়েন্ট কি বললাম? দেখো 4 নম্বর পয়েন্টে কি বলবো? বললাম যে কি, ফ্রি রোটেশন সম্ভব না। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে লিখবা ভৌত ও রাসায়নিক ধর্ম। ভৌত ও রাসায়নিক ধর্ম সেম না। এই 4টা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এটার যে ভৌত ধর্ম, এটা সেই ভৌত ধর্ম না। অর্থাৎ এটার গলনাঙ্ক আর এটার গলনাঙ্ক ডিফারেন্ট, এটার স্ফুরণাঙ্ক আর এটার স্ফুরণাঙ্ক ডিফারেন্ট। আমরা এটা বিস্তারিত আলোচনা করব। তার আগে C7 ট্রান্স বুঝছো? C7 ট্রান্স বুঝছো? আচ্ছা, পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখিনি। পরীক্ষা এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? যেমন ধরো আমি একটা কথা বলি, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আমি বলতেছি, দেখো নিচের কোনটি জ্যামিতিক, মেডিকেলে হয়তো এভাবে আসে না, মেডিকেলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে স্ফুরণাঙ্ক থেকে বা গলনাঙ্ক থেকে। তবে এরপর একটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না।
সো আমি অপশনগুলো লিখে দিচ্ছি, যেমন এ নাম্বার অপশনটি খেয়াল করে দেখো, এই নাম্বার অপশনটা আমি লিখে দিচ্ছি এরকম ধরে CHCl, কথার কথা, ওকে। এরপরে খেয়াল করে দেখো CHCl ডাবল বন্ড CHBr। এবারে বি নাম্বার অপশন দেখো হেক্সিন 3, ওকে। এবার সি নাম্বার অপশনটা দেখো এক 2 3 4, ওকে, CH3। এবার ডি নাম্বার অপশনটা দেখো, ডি নাম্বার অপশনটা দেখো ওকে। এখানে আমি চারটা অপশন দিয়েছি, বললাম কি নিচের কোনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করে না। খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল এটা জ্যামিতিক সমতা প্রদর্শন করে, তো জ্যামিতিক সমতা প্রদর্শন করার শর্ত কি কি সেটা তো আমরা জানি না। এখন তার জন্য আমাকে কি করতে হবে, কন্ডিশনটা আলোচনা করতে হবে। সো কন্ডিশনটা আমরা একটু দেখে নিচ্ছি, কন্ডিশন আমরা এখানে দেখে নিতে পারবো, লট অফ স্পেস। কন্ডিশনগুলো কি কি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশন, আমি কন্ডিশনটা হচ্ছে এভাবে লিখে দিচ্ছি, যেমন রোমান সংখ্যাতে লিখে দিচ্ছি AB ইন্টু সি ডাবল বন্ড সি ইন্টু AB। এবার 2 নম্বরটা দেখো AB ইন্টু সি সি ইন্টু এক্স। 3 নম্বর অপশনটা দেখো AB ইন্টু সি সি ইন্টু BX। এরপর 4 নম্বর অপশনটা দেখো AB ইন্টু সি সি ইন্টু DE। তার মধ্যে 4 নম্বর যে অপশনটা দেখতেছো না, এটা হচ্ছে ইজেড থিওরির হচ্ছে সূত্র, ইজেড থিওরি, যেটা আমাদের মেডিকেলের জন্য বা হচ্ছে মানে এই মুহূর্তে আমাদের সেটা পড়ার দরকার নেই। তবে এটা যদি পড়তে চাও তাহলে আমাদের ইউটিউবে একটা চ্যানেল প্রোডাজি অফ কেমিস্ট্রি সার্চ করো ইউটিউবে, ওইখানে আমি অর্গানিক কেমিস্ট্রি প্রায় হচ্ছে 40টা লেকচার আপলোড করছি। সেখান থেকে তুমি সুন্দর করে ইজেড থিওরি নিয়ে ফুল একটা 50 মিনিট নাকি 45 মিনিট একটা লেকচার আছে, সেটা তুমি দেখে নিতে পারবা। সো আমরা মেইন আলোচনাগুলো 1 2 3। সো এগুলো তোমরা অবশ্যই একাডেমিকে পড়ে এসেছো, AB ইন্টু সি সি ইন্টু AB, AB ইন্টু সি সি ইন্টু এক্স, AB ইন্টু সি সি ইন্টু কি BX। এটা অর্থ হচ্ছে যে সি এবং সি যখন থাকবে তখন সি এর পাশে দুইটা হচ্ছে কি ডিফারেন্ট পরমাণু থাকতে হবে, অর্থাৎ সি এবং সি বলতে এটা এই সি এর সাথে এই সি যখন থাকবে তখন সি এর পাশে দুইটা ডিফারেন্ট পরমাণু থাকতে হবে। পরমাণু আছে, দুইটা ডিফারেন্ট পরমাণু যখন থাকবে তখন সেটা জ্যামিতিক সম্বন্ধ দিবে। দেখো আবার দেখো সি এবং সি এর দুটো ডিফারেন্ট পরমাণু H এবং I, দুটো ডিফারেন্ট পরমাণু H এবং CH3, দুটো ডিফারেন্ট পরমাণু বা দুইটা ডিফারেন্ট মূলক আছে। ঠিক সেম ভাবে দেখো এখানে খেয়াল করে দেখো হেক্সিন 3 আমি বাদ দিলাম, এখানে খেয়াল করে দেখো সি এর পাশে দুটো ডিফারেন্ট পরমাণু নাই, অর্থাৎ H এবং H দেওয়া আছে। অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ডে যদি দুইটা সেম পরমাণু থাকে, আবার বলতেছি কার্বন কার্বন এই কার্বন এবং এই কার্বনে, আবার বলতেছি এই কার্বন এবং এই কার্বনে, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনে যদি দুইটা সেম পরমাণু থাকে, দুইটা সেম পরমাণু আটকানো থাকে তাহলে সেটা জ্যামিতিক সম্বন্ধ দিবে না। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে ডি। প্রশ্ন হচ্ছে হেক্সিন 3 দিচ্ছে কিনা। হেক্সিন 3 এর সংকেতটা কি বলতো? হেক্সিন 3 হচ্ছে কার্বন কয়টা হবে? 6টা হবে। সহজ কথা, কয়টা? 3টা 6টা। আর ডাবল বন্ডটা কোন জায়গায় হবে? এই জায়গায়। শেষ, একদম শেষ। তাহলে হাইড্রোজেন কয়টা হবে? এখানে আমি 3টা দিব, এখানে আমি 3টা দিব, এখানে আমি হাতগুলো ফিল আপ করে দিই, এখানে 1 2, এখানে জাস্ট একটা হাত হাইড্রোজেন, এখানে একটা হাত, আর এই জায়গায় আমি 2 দিয়ে দিব। সো এটাকে বলা হচ্ছে হেক্সিন 3। হেক্সিন 3 অবশ্যই জ্যামিতিক সম্বন্ধ দিবে। কেন? কারণ ডাবল বন্ড হলো কার্বনে, দুটো কি সেম পরমাণু আছে? ডাবল বন্ড হলো কার্বনের এক পাশে দুটো সেম পরমাণু থাকলে, যেমন ডাবল বন্ড হলো কার্বনের এক পাশে যদি দুটো সেম পরমাণু থাকে তাহলে সেটা দিবে না। তাহলে এটা তো দিচ্ছে। এখন এটা তুমি সিস ট্রান্স বের করে ফেলো। যেমন আমি যদি বলি এটা সিস ট্রান্স কেমনে বের করবো ভাইয়া, এটা সিস কেমনে বের করবো? সিস বের করার জন্য সিস্টেম হচ্ছে এই যে কার্বন কার্বন ডাবল বন্ডটা লিখো, আর এখানে কি আছে? সিঙ্গেল হাইড্রোজেনটাকে সিঙ্গেল রাখো, আর উপরে কি আছে? CH2 এবং CH3 না, এটাকে একসাথে ভেঙে লিখো C2H5, একসাথে লিখে ফেলো। আর এই জায়গায় কি আছে বলো? সেম C2H5। দুইটাকে যদি সেম পরমাণুকে বা সেম মূলককে যদি দুইটা সেম সাইডে অবস্থান করো তাহলে সেটাকে বলা হয় কি? সিস সমাণু। আর যদি অপোজিট সাইডে অবস্থান করো সেটাকে ট্রান্স সমাণু। যেমন এটা হচ্ছে কি? সিস, সেম সাইডে অবস্থান করতেছে। এখন আমাকে যদি বলে ট্রান্স কেমনে বের করবো? ট্রান্স বের করতে হবে এরকম যে
যে সি সি ডাবল বন্ড দিয়ে দিলাম, আর এই জায়গায় এইচ, এই জায়গায় C2H5, আর এই জায়গায় কি হবে H, আর এই জায়গায় হবে C2H5। অর্থাৎ এটা আর এটা ফুলি ডিফারেন্ট। আবার বলতেছি এটা আর এটা ফুলি ডিফারেন্ট। আবার বলতেছি কি এটা আর এটা কি ফুললি ডিফারেন্ট। বোঝা গেছে? এটা আর এটা কি হবে ফুললি ডিফারেন্ট হবে। আশা করি বোঝাতে পারছি, তাই না? আমার মনে হয় এই জিনিসটা তোমাদেরকে বোঝাই ফেললাম। ওকে, এখন আমরা ডিফারেন্টটা পড়াতে যাচ্ছি, যে সমাজ থেকে সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলো একটু আলোচনা করব। সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলো একটু আলোচনা করব, তাই না? সো মেডিকেলে কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে? কারণ সংকেত সেম, আণবিক সংকেত সেম, এগুলো পড়ছো, এগুলো মুছে ফেলি, এগুলো দরকার নেই এখন, মুছে ফেলাটা উচিত। একেবারে সবই মুছে ফেলি যাতে উপর থেকে লিখতে পারি। এখন খেয়াল করে দেখো, এই যে আমি এখানে যে আমি এতগুলো কথা লিখলাম, এখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে গলনাঙ্ক থেকে। কোত্থেকে আসবে বলো? গলনাঙ্ক থেকে তোমার মাস্ট একটা প্রশ্ন আসবে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে। যেমন ধরো গলনাঙ্ক বলছে মানে হচ্ছে, গলনাঙ্ক মানে হচ্ছে, বলো গলনাঙ্ক কি? মেল্টিং পয়েন্ট। আর স্ফুটনাঙ্ক মানে কি? বয়লিং পয়েন্ট। এগুলো নিয়ে আইডিয়া আছে তো, তাই না? খেয়াল করে দেখো, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করব, তাই না? সো গলনাঙ্ক নিয়ে আলোচনা করতে গেলে আমরা একটা হেডলাইন দিই এভাবে। সো দেখো, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এখন কার গলনাঙ্ক আর কার স্ফুটনাঙ্ক আলোচনা করব, তাই না? আচ্ছা খেয়াল করে দেখো, আমি কিছু পয়েন্ট লিখে দিচ্ছি, তোমরা ভালোভাবে লিখবা। সেটা হচ্ছে কি, লিখো, তাড়াতাড়ি লিখো। ট্রান্স সমানুর গলনাঙ্ক ট্রান্স সমানুর গলনাঙ্ক সি সমানুর গলনাঙ্ক থেকে বেশি। কতটুকু দেখা যাচ্ছে একটু দেখি। ওকে, কারণ ট্রান্স সমানুর ক্যালাস লেটিসে অণুগুলো খুব দৃঢ়ভাবে আকৃষ্ট থাকে। খুব দৃঢ়ভাবে কি থাকে? আকৃষ্ট থাকে। বোঝা গেছে? খুব দৃঢ়ভাবে আকৃষ্ট থাকে। ফলে ট্রান্স সমানুর স্থিতিশীলতা, অথবা এটাকে বলা হয় স্থিতিকাল, অথবা স্থিতিশীলতা বলতে পারো, স্থিতিশীলতা বেশি। ওকে, অন্যদিকে অথবা অপরদিকে সিস বলুন, এখন সিস লিখবো। অপরদিকে সিস সমানুর স্থিতিশীলতা মানে হচ্ছে স্টেবিলিটি কম। ফলে স্থিতিশীলতা কম মানে হচ্ছে ফলে এর অভ্যন্তরীণ শক্তি বেশি।
এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ফলে এর অভ্যন্তরীণ শক্তি বেশি, ওটা ঠিক চিহ্ন পড়ে দিয়েছে, মানে ফলে এর অভ্যন্তরীণ শক্তি কি বেশি। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে খেয়াল করে দেখো। এখানে আমি একটু কষ্ট করে লিখে দিলাম, দেখো আমি এখানে লিখলাম সিস সমান, ওকে, আমি এই জায়গায় লিখলাম ট্রান্স সমানো। কি লিখলাম বলো? সিস সমানো লিখলাম আর ট্রান্স সমানো লিখলাম। অর্থাৎ এখানে আমি কিছু পয়েন্ট লিখবো যে পয়েন্ট থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো আমি সিস লিখলাম এখানে, এবার আমি এখন কি লিখবো? ট্রান্স লিখবো। ওকে, সিস এবং ট্রান্স আমি এখানে লেখা স্টার্ট করলাম। খেয়াল করে দেখো, সিস এবং ট্রান্স লিখলাম না। ফার্স্ট অফ অল আমাকে বলো কার গলনাঙ্ক বেশি? ট্রান্স সমানো গলনাঙ্ক বেশি, আর সিস সমানো কি গলনাঙ্ক কম। এটার হচ্ছে গলনাঙ্ক অথবা মেল্টিং পয়েন্ট। সরি, গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট কি কম, নিচের দিকে দেওয়া মানে সেটা কম। ওকে, আর ট্রান্স সমানো খেয়াল করে দেখো গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট হচ্ছে কি বেশি। ওকে, এরপর 2 নম্বর পয়েন্ট যেটা লিখবো সেটা হচ্ছে এর সুস্থিতি বেশি। কার বেশি বলো? এর সুস্থিতি বেশি। সুস্থিতি বেশি নাকি কম? আমি কি লিখছিলাম? সুস্থিতি কম। এর সুস্থিতি হচ্ছে কম, আর এর হচ্ছে সুস্থিতি কি বেশি। ওকে, আচ্ছা, সুস্থিতি হচ্ছে কি এর বেশি। এখন এর সুস্থিতি কম মানে হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি বেশি। যার স্টেবিলিটি কম তার হচ্ছে শক্তি বেশি থাকে। এটা কেমনে সম্ভব? তার স্টেবিলিটি কম, তার শক্তি কেমনে বেশি? এখানে আমি কি বললাম দেখো, যার স্টেবিলিটি কম তার অভ্যন্তরীণ শক্তি বেশি, তার অভ্যন্তরীণ শক্তি বেশি। আচ্ছা খেয়াল করে দেখো, যার শক্তি বেশি হবে সে চাইবে হচ্ছে শক্তিগুলোকে ইউজ করার জন্য, সে অ্যাক্টিভ হবে, সে কিন্তু স্থিতিশীল হবে না। ধরো আমাকে একটা কথা বলো, তোমার শক্তি অনেক বেশি, তুমি চাইবা হচ্ছে তোমার শক্তিগুলোকে মানুষকে দেখানোর জন্য, তুমি চাইবা সেই শক্তিগুলোকে ইউজ করার জন্য, অর্থাৎ তুমি স্থিতিশীল থাকবা না। সেম কাহিনী হচ্ছে এখানে, যার শক্তি বেশি তার স্থিতিশীলতা কম। অর্থাৎ যার যত বেশি শক্তি আছে সে তত বেশি স্টেবল হবে না, অর্থাৎ সে কম স্টেবল হবে। আর যার শক্তি কম সে ঘরে বসে থাকবে, সে হচ্ছে কাপুরুষের মতো ঘরে বসে থাকবে, সে স্টেবল থাকবে। অর্থাৎ খেয়াল করে দেখো যে সুস্থিতি কম মানে হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি বেশি। সহজ কথা, তার অভ্যন্তরীণ শক্তি বেশি, অর্থাৎ সুস্থিতি কম, তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে তার অভ্যন্তরীণ শক্তি বেশি, শেষ। আর তার সুস্থিতি বেশি মানে হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি কম। এখন অভ্যন্তরীণ শক্তি বেশি মানে কি? বেশি হলে তার কি হবে? বেশি হলে তার দহন তাপ বেশি হবে। কি কি বেশি হবে একটু লিখে ফেলি। তার দহন তাপ বেশি, আবার তার দহন তাপ বেশি, আবার তার হচ্ছে ঘনত্ব বেশি, আবার তার হচ্ছে দ্রবণীয়তা বেশি, পানিতে দ্রবণীয়তা বেশি, আবার তার হচ্ছে স্ফুটনাঙ্ক বেশি। তার হচ্ছে স্ফুটনাঙ্ক বেশি। ওকে, এই পয়েন্টগুলো তোমাকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। আর 3 নাম্বার এখানে কি লিখবো বলো? তার দহন তাপ কম, তার ঘনত্ব কম, এরপরে তার দ্রবণীয়তা
কম, এরপরে তার স্ফুটনাঙ্ক কম। স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে। সো এই পয়েন্টগুলো আশা করি তোমাকে আমি বোঝাতে পারছি। এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে সিস সমানুর সবচেয়ে কম, ট্রান্স সমানুর বেশি। আর ট্রান্স সমান শুধুমাত্র গলনাঙ্ক বেশি, বাকি সবগুলো কম। আর সিসের শুধু গলনাঙ্ক কম, বাকি সবগুলো হচ্ছে বেশি। এতটুকুই মাথায় রাখবা, এতটুকুই মাথায় রাখতে হবে। অর্থাৎ সুস্থিতি হচ্ছে বেশি তো ট্রান্সের, আর সিসের সুস্থিতি হচ্ছে কম। ওকে, এই পয়েন্টগুলো একটু মাথায় রাখতে পারলে হবে। এখন এখান থেকে কি প্রশ্ন আসতে পারে একটু দেখে নি। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখে নিচ্ছি। খেয়াল করে দেখো, প্রশ্ন হচ্ছে এভাবে আসবে। যেমন ধরো আমি একটু ব্যাখ্যা করি, খেয়াল করে দেখো। প্রশ্ন স্যাম্পল ম্যাথ অথবা স্যাম্পল কোশ্চেন। স্যাম্পল কোশ্চেনগুলো আমি একটু তোমাকে বলে দিচ্ছি। যেমন ধরো আমাদের সিসের একটা উদাহরণ আমি যদি বলি, সেটা হচ্ছে সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিডের সংকেত দেখতে কি রকম? সিনামিক অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম, C6H5 CH ডাবল বন্ড CH COOH। এটাকে বলা হয় সিনামিক অ্যাসিড। এটার নামটা কি? সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিড কিভাবে সিনামিক, প্রশ্ন হচ্ছে সিনামিক অ্যাসিড কি জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিবে? জিওমেট্রিক্যাল আইসোমারিজম কি দিবে? অবশ্যই সিনামিক অ্যাসিড জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিবে। কেন সিনামিক অ্যাসিড জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিচ্ছে আমি এখানে দেখাচ্ছি। কার্বন কার্বন এখানে আছে ডাবল বন্ড, ওকে, আর এই জায়গায় আছে হচ্ছে COOH, আর এই জায়গায় আছে কি H, এই জায়গায় আছে C6H5, আর এই জায়গায় আছে বলো H। তো C ডাবল বন্ড COOH C6H5 আর HH, এটাকে বলা হচ্ছে কি জানো? সিস সিনামিক অ্যাসিড। আর এর উপর এর পরেরটাকে বলা হচ্ছে এইচটা নিচে চলে আসুক, COOH, আর এটাকে বলা হচ্ছে ট্রান্স সিনামিক অ্যাসিড। সিস সিনামিক অ্যাসিড আর হচ্ছে ট্রান্স সিনামিক অ্যাসিড। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই সিস সিনামিক অ্যাসিডের মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক কত? গলনাঙ্ক হচ্ছে 68 ডিগ্রি সেলসিয়াস। আর এটার ট্রান্সের গলনাঙ্ক কত? 130 ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্ক মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট। গলনাঙ্ক মানে কি? মেল্টিং পয়েন্ট। ওকে, যেমন ধরো এখন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। সিনামিক অ্যাসিড বললাম না, এখন আমাকে যদি বলে ধরো মেলিক অ্যাসিড বা ফিউমারিক অ্যাসিড, মেলিক অ্যাসিডের সংকেত কি? অথবা যেটাকে বলা হয়, যেটাকে কি উদাহরণ দেওয়া হয় আমি তোমাকে বলি। মেলিক অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম, খেয়াল করে দেখো এটার নামটা কি? এটার নাম হচ্ছে, নাম্বারিং যদি এখান থেকে স্টার্ট করি 1 2 3 4, অর্থাৎ এটার নাম হচ্ছে, ফার্স্টে কয়টা কার্বন? চারটার জন্য হবে বিউট, বিউট 2 in 1 4, অথবা বিউট 2 in ডায়োইক অ্যাসিড। এটাকে বলা হয় বিউট 2 in ডায়োইক অ্যাসিড। কি বলা হয় নামটা বলো? বিউট 2 in বিউট 2 in ডায়োইক অ্যাসিড। বিউট 2 in কি হবে? ডায়োইক অ্যাসিড হবে। আচ্ছা, এই বিউট 2 in ডায়োইক অ্যাসিড যখন আমরা এখানে লিখবো, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এভাবে লিখতেছি, এখানে উপরে COOH। অবশ্যই তোমরা সবাই বুঝতেছো যে এটা কি হবে? এটা হবে সিস। আর এটা কি হবে বলো? এটা হবে সিস আর এটা হবে ট্রান্স। কোনটা সিস হবে? এটা হবে সিস আর এটা হবে কি? ট্রান্স।
আচ্ছা, এই সিস বিউটুইন ডায়োইক অ্যাসিড না, সিস বিউটুইন ডায়োইক অ্যাসিড, ট্রান্স বিউটুইন ডায়োইক অ্যাসিড। এই সিস বিউটুইন ডায়োইক অ্যাসিডের অপর নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড, আর এটার অপর নাম হচ্ছে ফিউমারিক অ্যাসিড। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই ম্যালিক অ্যাসিডের গলনাঙ্ক কত? ম্যালিক অ্যাসিডের গলনাঙ্ক কত? ম্যালিক অ্যাসিডের গলনাঙ্ক হচ্ছে 135 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটাকে বলা হয় গলনাঙ্ক। গলনাঙ্ক মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট। আর ফিউমারিক অ্যাসিডের গলনাঙ্ক কত? 200। বলো কত হবে? 287 ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্ক মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট। এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে। ওকে, সো গলনাঙ্ক ম্যালিক অ্যাসিড এবং হচ্ছে কি ফিউমারিক অ্যাসিড। ট্রান্সটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড আর সিসটা হচ্ছে কি ম্যালিক অ্যাসিড। ট্রান্সটা কি হবে? ফিউমারিক অ্যাসিড আর সিসটা কি হবে? ম্যালিক অ্যাসিড। এখন খেয়াল করে দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে। যেমন ধরো আমি যদি বলি সিস বিউটুইন, কি বললাম? সিস বিউটুইন, অর্থাৎ কার্বন কার্বন, এখানে ডাবল বন্ড দিলাম। এটা মুছে দিই আমি একটু মুছে দিই। এখানে আমি একটা জিনিস লিখতেছি, আরেকটা প্রশ্ন আসতে পারে। খেয়াল করে দেখো যে আমি এখানে দিলাম কার্বন কার্বন, ডাবল বন্ড দিলাম। খেয়াল করে দেখো এখানে CH3, এখানে CH3, এখানে H, এখানে H। এর নামটা কি? এর নাম হচ্ছে সিস বিউটুইন। এর নামটা কি বলো? সিস বিউটুইন। ওকে, আচ্ছা, ঠিক সেম ভাবে এটা ট্রান্স বিউটুইন বের হবে না? মুছে দিচ্ছি, এটা দরকার নাই এখন। সেম ভাবে এটা কি বের হবে বলো? ট্রান্স বিউটুইন বের হবে। এটা কি বের হবে বলো? এটা হচ্ছে সিস, এটা হচ্ছে কি ট্রান্স। এটার নামটা কি? সিস বিউটুইন। এটার নামটা কি? ট্রান্স বিউটুইন। আশা করি বোঝাতে পারছি। সিস বিউটুইন, ট্রান্স বিউটুইন। আচ্ছা, বিউট কেন? 1 2 3 4, 1 2 3 4। আশা করি বুঝছো। সিস কেন? সেম সাইডের পরমাণু সেম সাইডে অবস্থান করছে। ট্রান্স কেন? সেম সাইডের পরমাণু অপোজিট সাইডে অবস্থান করছে। আচ্ছা, এই সিস বিউটুইনের স্ফুটনাঙ্ক যদি বলি, স্ফুটনাঙ্ক মানে হচ্ছে বয়লিং পয়েন্ট। আমি বলছিলাম সিসের স্ফুটনাঙ্ক হচ্ছে কি থাকবে? বেশি থাকবে। সিসের গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক বেশি। এই স্ফুটনাঙ্ক হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। আর এটা স্ফুটনাঙ্ক কত? বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক, এটা স্ফুটনাঙ্ক হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা, এরপর এটা ঘনত্ব কত? ঘনত্ব মানে হচ্ছে ডেনসিটি। ঘনত্ব হচ্ছে 0.621 আর এটার ঘনত্ব হচ্ছে 0.604। সো প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে যে সিস বিউটুইন এর বয়লিং পয়েন্ট কত, ট্রান্স বিউটুইন এর বয়লিং পয়েন্ট কত। পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে পারে, ভালোভাবে হচ্ছে নোট ডাউন করে নিবা। আশা করি বোঝাতে পারছি। ওকে, আচ্ছা, আর জ্যামিতিক সমনতার ডেফিনেশন থেকে প্রশ্ন আসতে পারে। যেমন জ্যামিতিক সমনতার ডেফিনেশন কি ছিল এবং জ্যামিতিক সমনতার কিছু শর্ত ছিল। শর্তগুলো হচ্ছে আমরা লিখে দিছিলাম। এবং আরো কিছু শর্ত আমরা লিখি নাই। যেমন ধরো আরো কিছু শর্ত আছে যে জ্যামিতিক সমনতার ডাবল বন্ড হতে হবে। ডাবল বন্ড, যেমন এক নাম্বারটা আমরা লিখে দিছিলাম মনে হয়, ডাবল বন্ড অথবা চাক্রিক যৌগ হতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে ফ্রি রোটেশন পসিবল হওয়া যাবে না। লিখছিলাম মনে হয়, শর্ত আকারে লিখি নাই, তবে ওইটাই যে ফ্রি রোটেশন মানে কখনো হবে না, মানে মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না, এবং ডাবল বন্ড অথবা চাক্রিক যৌগ হতে হবে। সো মেডিকেলে হচ্ছে এর প্রশ্ন আসতে পারে, হয়তো ডেফিনেশন থেকে আসতে পারে, এবং আরেকটা প্রশ্ন আসতে পারে কোত্থেকে? মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে গলনাঙ্ক, আর স্ফুটনাঙ্ক মানে হচ্ছে কি বয়লিং পয়েন্ট। এখান থেকে পরীক্ষা হয়তো প্রশ্ন আসতে পারে। ওকে, আর ডেফিনেশন ভালোভাবে পড়ছো, সবকিছু ভালোভাবে মোটামুটি পড়া গেছে। এখন আমরা চলে যাচ্ছি আলোক সমনতা, অর্থাৎ অপটিক্যাল আইসোমারিজম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপটিক্যাল
অপটিক্যাল আইসোমারিজম মানে হচ্ছে আলোক সমানতা। আলোক সমানতা মানে কি? আচ্ছা, ফার্স্ট অফ অল আলোক সমানতা বোঝার জন্য তোমাকে স্টেম আলোক সমানতা মানে স্টেরিও সমানতাটা প্রকারভেদ, অর্থাৎ যে সকল জৈবযৌগের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেতও সেম, ভৌত এবং রাসায়নিক ধর্ম তাও সেম। মানে আলোক সমানতার আমি যে পয়েন্টগুলো লিখবো খেয়াল করে দেখো, আণবিক সংকেত অর্থাৎ যে সকল জৈবযৌগের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত তাও সেম। ও মাই গড, আণবিক সংকেত গাঠনিক সংকেত সেম। আচ্ছা, এরপর আরেকটা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে ভৌত ও রাসায়নিক ধর্ম কতটা দেখা যাবে একটু দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে ভৌত ও রাসায়নিক ধর্ম আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, ভৌত ও রাসায়নিক ধর্ম তাও সেম। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা কি? সবগুলোতে সেম। দেখো জেনেরিক সমাধানের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্ম কি ছিল? ভিন্ন ছিল। মানে দুইটা সমাধান ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন ছিল, বাট এখানে তাও সেম। কিন্তু 4 নম্বরে বলা হচ্ছে, এটা আমি একটু ভালোভাবে লিখতেছি, সেটা হচ্ছে আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করবে, তারাই হচ্ছে যে আলোক সমানতা। আলোর প্রতি মানে ভিন্ন আচরণ, মানে আলোর প্রতি আচরণটা তাদের ভিন্ন হবে। আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করবে, তারাই হচ্ছে আলোক সমানতা। আর কোনো কথা নাই, আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করবে। কোন ধরনের আলো? সেটা হচ্ছে এক বর্ণীয় আলো। সেই আলোটাকে বলা হয় এক বর্ণীয় আলো, যার নাম হচ্ছে পিপিএল। পিপিএল মানে প্লেন পোলারাইজ লাইট, অর্থাৎ প্লেন পোলারাইজ মানে হচ্ছে এক সমতলীয় আলো। এক সমতলীয় আলো মানে হচ্ছে যেটা প্লেন যাবে, প্লেন লাইট মানে এক বর্ণী লাইট। ধরো একদম আমি তোমার চোখের দিকে ফোকাস করলাম, তোমার চোখ বরাবর লাইটটা যাবে, একদম তোমার চোখ বরাবর ফোকাসের দিকে যাবে, সেটা হচ্ছে পিপিএল বলা হয়, প্লেন পোলারাইজ লাইট। অর্থাৎ প্লেন পোলারাইজ অর্থাৎ পিপিএল। এবং এটার প্রতি এটার জন্য এটা কিন্তু আমি হচ্ছে কি করলাম, যে ইউটিউবে আলাদা ডেডিকেটেড ভাবে কিন্তু আমি পড়াইছি। তুমি জাস্ট প্রোডাজি অফ কেমিস্ট্রি আমাদের ইউটিউব চ্যানেল অর্গানিক লিখে সার্চ দাও, সবগুলো চলে আসবে। সো এটা আমি ডিটেলসে পড়াইছি, এবার আমি জাস্ট তোমাকে সামারাইজ করে পড়াচ্ছি। আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করবে এবং কোন ধরনের আলো? সেটা পিপিএল। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? এখন খেয়াল করে দেখো, তা আমি এখানে বললাম যে এখন এই যে আলোক সমানতার শর্তগুলো কি কি, যেমন আমি যদি কন্ডিশন নিয়ে যদি আলোচনা করি, আগে ফার্স্ট অফ অল কন্ডিশন নিয়ে একটু দেখো। কন্ডিশন নিয়ে দেখো, কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 1 যদি বলি, কোথায় বলবো? এই জায়গায় বলি। কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 1 মানে কি? সেটা হচ্ছে যে কাইরাল কার্বন হতে হবে। হোয়াট ইজ কাইরাল কার্বন? বুঝাচ্ছি। কি হতে হবে? কাইরাল কার্বন থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট, কাইরাল কার্বন থাকতে হবে। 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, খেয়াল করে দেখো 2 নম্বর পয়েন্টে কি বলতেছে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে অপ্রতিসম যৌগ হতে হবে, অথবা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হতে হবে। আমি সহজভাবে লিখতেছি, এত কঠিন করব না। দর্পণ প্রতিবিম্ব হতে হবে, ওকে। এবং উভয় কনফিগারেশন পরস্পর অসমাপতিত হতে হবে। উভয় কনফিগারেশন উভয় কনফিগারেশন পরস্পর কি হতে হবে? অসমাপতিত হতে হবে। এখন আমরা তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে এখন এক্সাম্পলগুলো সরাসরি দেখা স্টার্ট করি। খেয়াল করে দেখো, সি উপরে আছে হচ্ছে COOH, এখানে আছে হচ্ছে CH3, ওকে। আচ্ছা, এরপর এই জায়গায় কি আছে বলো? OH, আর এই জায়গায় কি আছে বলো? H। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমি পরস্পর অসমাপতিত হবে একটু মুছে ফেলি, কারণ আমার জায়গাটা একটু শর্ট। কারণ এখানে আমি যদি একসাথে এক্সাম্পলটা দেখাবো, তো সো উভয় কনফিগারেশন পরস্পর লিখে ফেলো। উভয় কনফিগারেশন পরস্পর কি হতে হবে? অসমাপতিত হতে হবে। সো আমি এই জায়গায় লিখতেছি COOH,
আর এই জায়গায় লিখতেছি 8, এই জায়গায় লিখতেছি OH, আর এই জায়গায় লিখতেছি CH3, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, তারা পরস্পর হচ্ছে আলোক সমাণু। তারা পরস্পর আলোক সমাণু কেমনে? ফার্স্ট অফ অল, তারা কাইরাল কার্বন কেমনে বুঝলাম? তাদের মধ্যে কি কাইরাল কার্বন আছে? জি ভাইয়া, কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন কাকে বলে? কাইরাল কার্বন হচ্ছে যখন একটি কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে। যখন একটা জৈব যৌগের একটা কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু, কি বললাম? 4টি ভিন্ন পরমাণু, 4টি ভিন্ন, 4টাই হচ্ছে ভিন্ন, 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে তাদেরকে বলা হয় কাইরাল কার্বন। ওকে, সো কাইরাল কার্বন আছে। দর্পণ প্রতিবিম্ব মানে কি? দর্পণ প্রতিবিম্ব মানে হচ্ছে মাঝখানে একটা, আমি এখানে কি দিব? মাঝখানে আমি একটা আয়না দিব। সো আয়না দেওয়ার অর্থ হচ্ছে এই আয়না দিছি। তো আয়না দিলে কি হয় জানো? দর্পণ প্রতিবিম্ব হয় কিনা একটু দেখবো। তো দর্পণ প্রতিবিম্ব কেমনে হচ্ছে? দর্পণ প্রতিবিম্ব হচ্ছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে, ধরো তোমার একটা আঙ্গুলের মানে এটা আঙ্গুল বলতে তোমার হাত, মাঝখানে একটা আয়না রাখছো। আয়না যখন রাখছো, তোমার আয়নার মধ্যে ফার্স্টে কোন আঙ্গুলটা দেখাবে? তুমি মাঝখানটা আয়না রাখছো, আয়নার মধ্যে তোমার হাতটা রাখছো, হাতের কোন আঙ্গুলটা তোমার আয়নার মধ্যে সেটা প্রতিফলিত হবে? প্রথমে কোন আঙ্গুলটা দেখাবে? অবশ্যই বৃদ্ধ আঙ্গুলটা। কারণ বৃদ্ধ আঙ্গুল বরাবর আমি এভাবে রাখছি, বৃদ্ধ আঙ্গুলটা হচ্ছে আমার আয়নার মধ্যে কি রিফ্লেক্ট করবে, তো শো করবে। এখন OH আমি রাখছি, মাঝখানে আয়না রাখছি, তাহলে আয়নার মধ্যে কোনটা শো করতেছে? OH। অর্থাৎ OH মানে কি? আমি যখন একটা আয়না রাখবো, তাহলে আয়নার মধ্যে আমার আঙ্গুলটা হচ্ছে বৃদ্ধ আঙ্গুল না, বৃদ্ধ আঙ্গুলটা আয়নার মধ্যে, বৃদ্ধ আঙ্গুলটা হচ্ছে ফার্স্টে শো করবে। অর্থাৎ OH-টাকে বৃদ্ধ আঙ্গুল ধরো, তাহলে আয়নার মধ্যে OH-টাকে শো করতেছে। তুমি খেয়াল করে দেখো, তুমি জাস্ট প্র্যাকটিক্যাল করে দেখো, একটা আয়না রাখো, প্রথম আয়নার মধ্যে প্রথম আঙ্গুল এটাই শো করতেছে। অর্থাৎ এটাই হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। OH থাকলে সেটা দর্পণ প্রতিবিম্ব। আর দর্পণ প্রতিবিম্ব হলে উভয় কনফিগারেশন পরস্পর অসমাপতিত হবে। অসমাপতিত মানে বুঝো? মানে এটাকে কোলে ধরে এটার উপরে বসায় দাও, চুপসে যাবে। এটাকে কোলে ধরে এটার উপরে বসাও, OH-টা বসবে H এর উপরে, আবার H-টা বসবে OH এর উপরে। অর্থাৎ অসমাপতিত মানে হচ্ছে এই আঙ্গুলটা এইভাবে অসমাপতিত হবে। অসমাপতিত মানে চুপসে যাবে না, OH-টা OH এর জায়গায় বসবে না, H-টা H এর জায়গায় বসবে না। অর্থাৎ তারা পরস্পর অসমাপতিত হচ্ছে। আর অসমাপতিত কখন হবে? যখন তারা দর্পণ প্রতিবিম্ব হবে। দর্পণ প্রতিবিম্ব হলে অসমাপতিত হবে। আর দর্পণ প্রতিবিম্ব কখন হবে? যখন তাদের মধ্যে কাইরাল কার্বন থাকবে। এখন এটাকে বলা হচ্ছে ডি-ল্যাকটিক অ্যাসিড। এর নামটা কি বলো? ডি-ল্যাকটিক অ্যাসিড। এখন প্রশ্ন বলতে পারো, ডি মানে কি? ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, এল মানে হচ্ছে লিভো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি মানে হচ্ছে ডান পাশে। অর্থাৎ এই যৌগটা আমার PPL কে ডান দিকে ঘোরাচ্ছে। আমি ধরে নিছি এই যৌগটা PPL কে ডান দিকে ঘোরাচ্ছে, আর এই যৌগটা PPL কে তার বিপরীত দিকে ঘোরাচ্ছে। এই যৌগটা PPL কে কোন দিকে ঘোরাচ্ছে? বিপরীত দিকে ঘোরাচ্ছে। আবার বলতেছি, এই যৌগটা PPL কে তার বিপরীত দিকে ঘোরাচ্ছে, আর এই যৌগটা PPL কে তার ডান দিকে ঘোরাচ্ছে। এটা ডান দিকে ঘোরাচ্ছে, এটা বাম দিকে ঘোরাচ্ছে, কিন্তু তাদের ঘূর্ণন কোণ সেম। এটা +2.24 ডিগ্রি আর এটা -2.24 ডিগ্রি হবে, সরি ডিগ্রি 2. এটা মাইনাস কেন? কারণ ঘড়ি কারা বিপরীত দিকে। লিভো মানে হচ্ছে বাম দিকে, আর ডেক্সট্রো মানে হচ্ছে ডান দিকে। ডি ফর ডান দিকে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা তথ্য পেতে পারি, সেটা হচ্ছে এনানসিওমার্স। নামটা কি? এনানসিওমার্স। এনানসিওমার্স আরো নাম আছে, যেমন এনানসিওমার্স অপর নাম হচ্ছে বাংলা লিখতেছি অ্যান্টিপট। এবার আরো নাম আছে হচ্ছে অ্যান্টিমার। এটা মানে কি ভাইয়া? বুঝাচ্ছি। আর হচ্ছে এনানসিওমর্ফস মনে হয়, যা হোক আরেকটা নাম থাকতে পারে, সেটা দেখে নিও। এনানসিওমার্স, অ্যান্টিপট এবং অ্যান্টিমার। ওকে, এখন খেয়াল করে দেখো এই এনানসিওমার মানে কি? এনানসিওমার মানে হচ্ছে যে সকল আলোক সমানুদের পরস্পর দর্পণ প্রতিবিম্ব। এনানসিওমার মানে হচ্ছে কি জানো? এই দুইটাকে একসাথে এনানসিওমার বলে। এই দুইটাকে একসাথে এনানসিওমার বলে। যেমন এটা একটা আলোক সমাণু, এটা একটা আলোক সমাণু। অর্থাৎ এনানসিওমার হচ্ছে যে সকল আলোক সমানুদের পরস্পর দর্পণ প্রতিবিম্ব। ওকে, যে সকল আলোক সমানুদের পরস্পর দর্পণ প্রতিবিম্ব তাদেরকে পরস্পর এনানসিওমার বলে। অর্থাৎ এনানসিওমার হচ্ছে একটা ক্যারেক্টার। এনানসিওমার মানে কি? একটা ক্যারেক্টার। অর্থাৎ যেই ক্যারেক্টারটা প্লে করতেছে দর্পণ প্রতিবিম্ব হওয়ার, সেটা এনানসিওমার। স্যার কিচ্ছু বুঝি নাই। অর্থাৎ যে সকল যৌগদ্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব হওয়ার একটা ক্যারেক্টার প্লে করতেছে, তার নাম দেওয়া হচ্ছে এনানসিওমার। এনানসিওমার একটা নাম দেওয়া হয়েছে। অর্থাৎ এই দুইটা আলোক সমানুদের পরস্পর দর্পণ প্রতিবিম্ব হলে তাদেরকে একসাথে, এই পুরো জিনিসটাকে একসাথে এনানসিওমার বলে। এই পুরো একসাথে জিনিসটাকে এনানসিওমার বলে। এবং এনানসিওমার হচ্ছে আলোক নিষ্ক্রিয় প্রদর্শন করে। কেন এনানসিওমার? আচ্ছা আমাকে বলো, তার আগে আমাকে একটা কথা বলো, এনানসিওমার মানে কি?
এনানসিওমার মানে কি? যে সকল আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব। এই আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয়েছে না, ওএইচ ওএইচ পরস্পর দর্পণ প্রতিবিম্ব হলো তারা এনানসিওমার। আর এনানসিওমার আলোক নিষ্ক্রিয় কেন? সেটা রিজন আছে। এনানসিওমার আলোক নিষ্ক্রিয় হওয়ার কারণ হচ্ছে এনানসিওমার সমমোলার মিশ্রণ। কথা আছে কিন্তু সমমোলার মিশ্রণ মানে কি? দেখো সমমোলার মিশ্রণ মানে হচ্ছে তুমি একটা মিশ্রণে তুমি দুইটা পদার্থ নিবা, মানে দুটো দ্রবণ নিবা। ধরো তুমি ডি সলিউশন নিছো, সাপোজ তুমি নিছো 5 গ্রাম, এল সলিউশন নিছো তুমি নিছো 5 গ্রাম। দুটো সমমোল পরিমাণ নিলে যেই মিশ্রণটা তৈরি হবে তাকেই বলা হচ্ছে সমমোল মিশ্রণ। দুটি সমান পরিমাণ, যে পরিমাণ তুমি ডি সলিউশন নিছো বা ডি ল্যাকটিক অ্যাসিড নিছো, ঠিক সেম পরিমাণ তুমি এল ল্যাকটিক অ্যাসিড নাও, তাহলে তুমি সমান পরিমাণ ডি এল সলিউশন নিছো। এই ডিএল সলিউশনটা হচ্ছে আমার আলোক নিষ্ক্রিয়। কেন? কারণ এখানে এনানসিওমার খেলো দেখো, ডিএল সলিউশন অর্থাৎ এখানে এনানসিওমার পিপিএল কে যেদিকে ঘোরাচ্ছে, এনানসিওমার আরেকটি অংশ, এনানসিওমার প্রথম অংশ পিপিএল কে যেদিকে ঘোরাচ্ছে, যে কোনো ঘোরাচ্ছে, এনানসিওমার দ্বিতীয় অংশ পিপিএল কে তার বিপরীত দিকে সেম পরিমাণে ঘোরাচ্ছে, যার কারণে তাদের লব্ধি ঘূর্ণন মাত্রা শূন্য। লব্ধি ঘূর্ণন মাত্রা মানে কি? লব্ধি ঘূর্ণন মাত্রা কেমনে বের করে? অর্থাৎ লব্ধি ঘূর্ণন মাত্রা বের করার জন্য কি করতে হবে? লব্ধি ঘূর্ণন মাত্রা কেমনে বের করে? +2.24 +2.24 লব্ধি মানে হচ্ছে কেমনে বের করে? লব্ধি বের করার সিস্টেম হচ্ছে +2.24 ইকুয়াল টু 0। ওকে, ইকুয়াল টু অত লব্ধি গুণন মাত্রা 0 মানে হচ্ছে কি? তাদের আবর্তনের মাত্রা প্রশমিত হয়ে 0 হয়ে যায়। সো লব্ধি গুণন মাত্রা যদি 0 হয় সেটা কি হবে? আলোক নিষ্ক্রিয় হবে। অর্থাৎ প্রশ্ন যদি আসে যে এনানসিওমার আলোক নিষ্ক্রিয় কেন, প্রশ্ন আসে না, তবে তোমাকে জাস্ট বেসিকটা দিলাম, হালকা পাতলা বেসিকটা। ফার্স্ট অফ অল এনানসিওমার মানে কি? যে সকল আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব তাদেরকে এনানসিওমার বলে। আর এনানসিওমার আলোক নিষ্ক্রিয় কেন? কারণ সমমোলার মিশ্রণের আলোক সক্রিয় ধর্মে, মানে সমমোলার মিশ্রণে দেখা যাচ্ছে এনানসিওমার প্রথম অংশটা পিপিএল কে যেদিকে ঘোরাচ্ছে, এনানসিওমার দ্বিতীয় অংশ পিপিএল কে তার বিপরীত দিকে সেম পরিমাণে ঘোরাচ্ছে, ফলে তাদের লব্ধি গুণন মাত্রা 0 অথবা আবর্তনের মাত্রা প্রশমিত হয়ে 0 হয়ে যায়। সেজন্য এনানসিওমার সমমোলার মিশ্রণ আলোক নিষ্ক্রিয়, অর্থাৎ এনানসিওমার আলোক নিষ্ক্রিয়। কিন্তু এনানসিওমার প্রথম অংশ হচ্ছে আলোক সক্রিয়, এটা আলোক সক্রিয়, এটা আলোক সক্রিয়, দুটোকে একসাথে মিক্স করলে সেটা আলোক নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। একসাথে মিক্স করলে আলোক নিষ্ক্রিয়, বাট একটা লিখলে ইন্ডিভিজুয়াল লিখলে সক্রিয় এবং সক্রিয়। কথা বোঝা গেছে? অর্থাৎ যে সকল আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব তাদেরকে বলা হচ্ছে কি? এনানসিওমার। ওকে, আচ্ছা এই ডি ল্যাকটিক অ্যাসিড থেকে কিছু প্রশ্ন আসে, এগুলো আমি লিখে দিচ্ছি এখন। ডি ল্যাকটিক অ্যাসিড থেকে কিছু পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো ডি ল্যাকটিক অ্যাসিড থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে? ফার্স্ট অফ অল দেখো ডি ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায় প্রশ্ন আসতে পারে। আনসার হচ্ছে মাংসপেশিতে। মাংসপেশিতে পাওয়া যায়। তারপর হচ্ছে অ্যাল ল্যাকটিক অ্যাসিড কই পাওয়া যায়? টক দই থেকে অথবা টক দধি থেকে। আশা করি বুঝাতে পারছি, তাই না? আচ্ছা, এতটুকু লেখা হয়েছে, ভেরি গুড। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি কাইরাল কার্বন নিয়ে। আচ্ছা, কাইরাল কার্বন থেকে কিছু পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলো কিভাবে আসে একটু দেখে নিচ্ছি। কাইরাল কার্বন থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কি বললাম? কাইরাল কার্বন থেকে। খেয়াল করে দেখো, কাইরাল কার্বন। কাইরাল কার্বন মানে কি? দেখো কাইরাল কার্বন বিশিষ্ট কিছু অ্যালকোহলের উদাহরণ আমি এখানে ব্যাখ্যা করতেছি। যেমন 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে বিউটানল 2, 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে
2-chloro প্যান্টানোয়িক অ্যাসিড। 3 নাম্বার হচ্ছে 2-amino প্রোপানোয়িক অ্যাসিড। 4 নাম্বার হচ্ছে 2-হাইড্রোক্সি প্রোপানল। এরপরে আরেকটা হচ্ছে 5 নাম্বার হচ্ছে 1-ক্লোরো দেখো 1-ক্লোরো ব্রোমো ইথেন। এগুলো সবগুলো হচ্ছে কাইরাল কার্বন বিশিষ্ট। আচ্ছা লাস্টে তো আমরা অ্যালকোহল দিই নাই, তাই না? আচ্ছা কাইরাল কার্বন বিশিষ্ট অ্যালকোহল না, আমরা অ্যালকোহল তো সবগুলো দিই নাই। কাইরাল কার্বন বিশিষ্ট কিছু যৌগের উদাহরণ, এবার লিখো কিছু যৌগের উদাহরণ। কিছু যৌগের উদাহরণ, ঠিক আছে? সো খেয়াল দেখো, বিউটানল 2 বললাম। বিউটানল 2 মানে কি? বিউটানল 2 মানে হচ্ছে, খেয়াল করে দেখো, CH3 CH2 এটা বিউটানল 2 লিখছি। 2-ক্লোরো প্যান্টানোয়িক অ্যাসিডটা খেয়াল করে দেখো, 2-ক্লোরো প্যান্টানোয়িক অ্যাসিড, 2-ক্লোরো প্যান্টানোয়িক অ্যাসিড। প্যান্টানোয়িক অ্যাসিড মানে হচ্ছে এটা হচ্ছে 2-ক্লোরো প্যান্টানোয়িক অ্যাসিড। প্যান্টানোয়িক অ্যাসিড মানে হচ্ছে কার্বন 3টা থাকতে হবে। কয়টা গেল? একটা গেল, দুইটা গেল। এরপরে আমি 3 নাম্বারটা এখানে দিচ্ছি 2-অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড। 2-অ্যামিনো মানে হচ্ছে এই জায়গায়, শেষ। 2-হাইড্রোক্সি প্রোপানল মানে হচ্ছে এই জায়গায়, 2-হাইড্রোক্সি প্রোপানল, ঠিক আছে? মিলছে না? 2-হাইড্রোক্সি প্রোপানল। কয়টা গেল? 4টা গেল। এরপরে 1-ক্লোরো ব্রোমো ইথেন, 1-ক্লোরো ব্রোমো ইথেন। ব্রোমো হচ্ছে এই জায়গায় দাও, ক্লোরো এই জায়গায় দাও। হয় নাই, কিচ্ছু হয় নাই, কারণ 1 নম্বরে ক্লোরো, 1 নম্বরে ব্রোমো বলছে। 1 2 3 4 শেষ। ওকে, 1-ক্লোরো ব্রোমো ইথেন, 1-ক্লোরো ব্রোমো ইথেন, বোঝা গেছে? সো এটা দেখো 1 নাম্বার। খুব খারাপ লাগে আসলে, অনেক কষ্ট করে ক্লাসগুলো নিছি, বাট কেউই দেখবে না। যাই হোক, যারা দেখবে তারা যদি একটু ভালো লাগে থাকে, অন্তত হচ্ছে কি যে বলবো যে ভাইয়া ক্লাসটা দেখছি, এমন মতামত একটু জানাইও, একটু খুশি লাগবে আর কি, আসলে আর কিছুই না। তবে খুব কম সংখ্যক ক্লাসটা দেখবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, খুব কম সংখ্যক ক্লাসটা দেখবে। যাই হোক, সো 1 2 3 4 5 দেখো 2, এটা কি বলছে? বিউটানল 2, এটা হচ্ছে 2-মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, 2-ক্লোরো প্রোপানোয়িক অ্যাসিড, 2-হাইড্রোক্সি প্রোপানল, আর এটা হচ্ছে 1-ক্লোরো ব্রোমো ইথেন। এগুলো সবগুলো কাইরাল কার্বন উদাহরণ। কেন দেখো, আচ্ছা লাস্টে যদি দেখি, কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক আছে, কাইরাল কার্বন। কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক আছে, কাইরাল কার্বন। কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক আছে, কাইরাল কার্বন। কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক আছে, কাইরাল কার্বন। ওকে, কার্বনের চারপাশে এই এসটাকে নিচে নামাই দাও, কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক আছে, সেটাকে বলা হয় কাইরাল কার্বন। বোঝা গেছে? যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, মেডিকেল প্রশ্নগুলো আমরা তো লিখি নাই, তাই না? যেমন মেডিকেলের একটা প্রশ্ন আসতে পারে। মেডিকেল একটা প্রশ্ন আমার এখন মনে পড়ছে, লিখতে লিখতে মনে পড়ছে, এটা হচ্ছে কি, কোনটি, তোমরা আনসার দাও, কোনটি কাঠামোগত সমনতার প্রকারভেদ নয়? কোনটি কাঠামোগত সমানতার প্রকারভেদ নয়? যদি পরীক্ষা যদি প্রশ্ন আসে, আনসার কি দিব? 1 নাম্বার অপশন। খেলা দেখো, কাঠামোগত মানে হচ্ছে গাঠনিকগত আর কি, প্রকারভেদ নাই। যেমন আমি দিলাম অবস্থান, অবস্থান মানে হচ্ছে পজিশন, অবস্থান সমানতা, পজিশনাল আইসোমারিজম। বি দিলাম আমি হচ্ছে বলো চেইন আইসোমারিজম। সি দিলাম আমি হচ্ছে ফাংশনাল আইসোমারিজম। আর ডি আমি দিলাম অপটিক্যাল আইসোমারিজম। কোনটি কাঠামোগত সমানতার প্রকারভেদ নয়? এগুলো সবগুলো কাঠামোগত সমানতার প্রকারভেদ, তাদের সবগুলো স্ট্রাকচারাল সমানতা,
কিন্তু এটা হচ্ছে স্টেরিও। কাঠামোগত মানে হচ্ছে স্ট্রাকচারাল, মানে গাঠনিক, এগুলো সবগুলো গাঠনিক সমতা প্রকারভেদ। আর কোনটি নয়? অপটিক্যাল আইসোমারিজম। এটা ম্যাটে আসছিল 2000 মোস্ট প্রবলি 16-17 সালের দিকে মনে হয় এরকম একটা প্রশ্ন আসছিল। আর এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কার্বন কার্বন বিশিষ্ট অ্যালকোহলের উদাহরণ নয় কোনটি, বা কার্বন কার্বন বিশিষ্ট যৌগের উদাহরণ নয় কিনা। তখন তুমি সবগুলো বানায় লিখবা, মানে সবগুলো ভেঙে লিখবা। ভেঙে লেখার পরে মিলাবা যে কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যদি যুক্ত না থাকে তাহলে সেই কার্বনটা কার্বন কার্বন নয়, আর কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু মূলক যুক্ত থাকলে তাকে কার্বন কার্বন বলে। এগুলো তুমি সুন্দর করে লিখে দিবা। বুঝা গেছে? ওকে, এখন এই কার্বন কার্বন নিয়ে কিছু কথা আছে। যেমন ধর আমি একটা কথা বলি, খেয়াল করে দেখো, এখানে দেখো কিছু ফ্যাক্ট আলোচনা করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তার মধ্যে 1 নাম্বারটা খেয়াল করে দেবো। 1 নাম্বারটা আমি কি আলোচনা করব? 1 নাম্বার, আমি যদি আলোচনা করি, ফার্স্ট অফ অল কাইরাল কার্বন যদি একটা থাকে তার সমান হচ্ছে 2টা। লিখে রাখো, যদি কাইরাল কার্বন একটি থাকে তাহলে সমান কয়টি? 2টি। যদি কাইরাল কার্বন একটি থাকে তাহলে সমান কয়টি? 2টি। যদি যদি 2টি ভিন্ন কাইরাল কার্বন থাকে তখন আলোক সমানতা, আসলে সমান বলতে আলোক সমান বোঝানো হচ্ছে। আলোক মানে হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। তখন আলোক সমাণু ফর্মুলা হচ্ছে এটা। কি ফর্মুলা দিব? 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার কি হবে? n হবে। অর্থাৎ ভিন্ন কাইরাল কার্বন মানে হচ্ছে 2টি ভিন্ন কাইরাল কার্বন মানে সেখানে n এর মান কত হবে? 2 হবে। তো 2 টু দি পাওয়ার 2 মানে কত? आंसर হবে 4। অর্থাৎ 2টি ভিন্ন কাইরাল কার্বন থাকলে তখন আলোক সমাণু কয়টি হবে? 4টি হবে। আর যদি 2টি অভিন্ন কাইরাল কার্বন থাকে তখন আলোক সমাণু কয়টি হবে? তখন আলোক সমাণু হবে 3টি। সূত্র হচ্ছে এটা, 2 টু দি পাওয়ার n - 1। অর্থাৎ n এর মান হচ্ছে অভিন্ন কাইরাল কার্বন 2। 2 টু দি পাওয়ার 2 কত? 4। 4 - 1 = কত হবে? 3 হবে। এখন কিভাবে আমরা একটা एग्जांपल দেব খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল, যদি কাইরাল কার্বন একটি থাকে তাহলে সমাণু তো অলওয়েজ 2টি হবে। বাট কাইরাল কার্বন যদি এখন 2টি থাকে, যেমন 2টির উদাহরণটা কি? 2টির উদাহরণ আমরা কি দিতে পারি? খেয়াল দেখো, CH3 Br C Cl C CH3, এরপরে হচ্ছে 8, এরপরে হচ্ছে 8। এখানে কাইরাল কার্বন কয়টি আছে? 2টি আছে, আমরা সবাই জানি। এই কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক, 3টা ভিন্ন, আর এই পুরোটা আলাদা ভিন্ন। আবার বলতেছি, কাইরাল কার্বন কেন চিনবো? এই কার্বনের চারপাশে কাইরাল কার্বনকে চিহ্ন উপায় হচ্ছে স্টার চিহ্ন থাকবে। এখানে আলাদা আলাদা আলাদা, আর এই পুরোটা আলাদা। ঠিক সেম ভাবে এই কার্বনটা খেয়াল করে দেখো, আলাদা আলাদা আলাদা, আর এই পুরোটা আবার আলাদা। অর্থাৎ এখানে কাইরাল কার্বন কিন্তু 2টা আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে 2টা কার্বন কি সেম নাকি ভিন্ন? অবশ্যই ভিন্ন, কারণ এখানে ব্রোমিন, এখানে ক্লোরিন। ভিন্ন না, এটা কি, সরি, এটা সেম না, এটা ভিন্ন। অর্থাৎ 2টি কাইরাল কার্বনের মধ্যে কি আছে দেখা যাচ্ছে? ভিন্নতা দেখা যাচ্ছে। অর্থাৎ এই কাইরাল কার্বন আর এই কাইরাল কার্বন কিন্তু সেম নয়, বা 2টা কিন্তু কাইরাল কার্বন। এখন এখানে সমান কয়টা বের হবে? 4টা বের হবে। কেন দেখো, ফার্স্ট অফ অল বুঝা গেছে?
খুব সিম্পল না এটা? আচ্ছা, কি করছি এটা ভাইয়া বলো তো? এটা আমি দর্পণ প্রতিবিম্ব করে দিছি। তারা পরস্পর কি এনানসিওমার, তারা পরস্পর কি এনানসিওমার, এনানসিওমার না তারা দর্পণ প্রতিবিম্ব হলে তারা পরস্পর বলছিলাম এনানসিওমার হবে। আচ্ছা, এরপর আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি এখন এটা লাল কালে দিয়ে দিব, এক এক কালে দিয়ে দিই, জিনিসটা সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এখানে আমি এখন দিলাম হচ্ছে কিরকম বলো, এখানে আমি দিলাম এখন হাইড্রোজেন, ক্লোরিন, আচ্ছা এরপরে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। টোটাল কয়টা হবে? খেয়াল করে দেখো, হাইড্রোজেন হাইড্রোজেন, ক্লোরিন ক্লোরিন, আর এটা পরস্পর কি দর্পণ প্রতিবিম্ব। প্রশ্ন হচ্ছে এটা আর এটা কি পরস্পর দর্পণ প্রতিবিম্ব? না, এইচ এইচ হচ্ছে না, এইচ এইচ হচ্ছে বাট এইচ এইচ হচ্ছে না। সো খেয়াল করে দেখো, এটা কিন্তু চারটা কিন্তু ভিন্ন, চারটা কিন্তু আলাদা আলাদা যৌগ কিন্তু, অর্থাৎ তাদের আলোর প্রতি ভিন্ন আচরণ দ্বারা প্রদর্শন করে থাকে। ওকে, কেমনে বুঝছি? কারণ দুইটা যদি ভিন্ন কার্বন কার্বন থাকে তখন আলোর সমন্বয় কয়টি হবে? চারটি হবে, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখো, ধরো আমি এটাকে 1 নাম্বার বললাম যৌগ, এটাকে আমি 2 নাম্বার বললাম, এটাকে আমি 3 নাম্বার বললাম, আবার এটাকে আমি 4 নাম্বার বললাম। এখানে আমাকে যদি বলা হয় যে 1 এবং 2 তারা পরস্পর কি যৌগ? তারা পরস্পর হচ্ছে এনানসিওমার। আমাকে যদি বলে 2 এবং 3 তারা পরস্পর কি? 2 এবং 3 পরস্পর কখনো এনানসিওমার হবে না, কারণ তারা দর্পণ প্রতিবিম্ব না, তো তারা হবে ডায়াস্টেরিওমার্স। স্যার নতুন একটা পয়েন্ট বের করছেন, ডায়াস্টেরিওমার্স মানে কি? ডায়াস্টেরিওমার্স মানে হচ্ছে যে সকল জৈব যৌগদ্বয়, যে সকল জৈব যৌগদ্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে না, অর্থাৎ যে সকল জৈব যৌগ পরস্পর দর্পণ প্রতিবিম্ব নয় তাদেরকে পরস্পর এনানসিওমার বলে। অর্থাৎ যে সকল জৈব যৌগদ্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব না, HBr বাট HH, অর্থাৎ এখানে HH হতে হবে, HH হতে হবে। যেমন ধরো এরকম Br Br Cl Cl, আর তুমি যখন আয়নার সামনে যখন আঙ্গুলটা রাখবা, এখানে এভাবে দেখাবে না, আয়নার মধ্যে আঙ্গুলটা এভাবে দেখাবে না, সেম সেম হবে। সো 2 এবং 3 যেহেতু তারা দর্পণ প্রতিবিম্ব নয়, 2 এবং 3 ডায়াস্টেরিওমার কেমনে বুঝছি? কারণ তারা কি নয়? তারা দর্পণ প্রতিবিম্ব নয়, কারণ দর্পণ প্রতিবিম্ব নয়, অর্থাৎ তারা দর্পণ প্রতিবিম্ব না থাকার কারণে তারা ডায়াস্টেরিওমার। আর ধরো তুমি বলো 3 এবং 4 কি? 3 এবং 4 আবার দেখো 3 এবং 4 কিন্তু এনানসিওমার, HHCl। এখন 1 এবং 2 এনানসিওমার। আবার যদি বলে 1 এবং 4 কি? Br Br Cl Cl, 1 এবং 4 তাও কিন্তু ডায়াস্টেরিওমার। 1 এবং 4 কি? তাও কিন্তু কি ডায়াস্টেরিওমার্স। ওকে, সো আমি এটার एग्जांपल দিয়ে ফেলছি। এখন 3 নাম্বার কি বলছে? বলছে যদি দুইটি অভিন্ন কার্বন কার্বন থাকে। কি বলছে? যদি দুইটি অভিন্ন কার্বন কার্বন থাকে তখন আলোক সমন্বয় কয়টি হবে? 3টি। আশা করি বোঝা গেছে। যদি দুইটি অভিন্ন কার্বন কার্বন থাকে, অভিন্ন মানে কি? দুইটা সেম থাকলে, COOH, দুইটা সেম থাকলে, সেম টু সেম থাকলে, আবার বলতেছি সেম টু সেম থাকলে, এই অংশ আর এই অংশ খুব সেম, তারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে। দেখো কার্বন কার্বন মানে কি? যখন কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত আছে, এটা আর এটা পুরোটা ভিন্ন, সো ভিন্ন পরমাণু যুক্ত হয় তাদেরকে কার্বন কার্বন বলে। এখন একাধিক কার্বন কার্বন আছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মধ্যে অভিন্ন, অভিন্ন মানে হচ্ছে সেম কার্বন কার্বন, তখন তার সমন্বয় কয়টি হবে? 3টি হবে। কেন? দেখো এটা হচ্ছে একটা সমাণু, এখন আমি এখানে দিলাম আরেকটা সমাণু হচ্ছে এরকম, যেমন ধর আমি বললাম এরকম যে COOH OH CH COOH, এরপরে হচ্ছে H, এরপরে হচ্ছে OH, তাই না? আচ্ছা, এরপর আবার দেখো COOH H OH COH H COOH।
অর্থাৎ খেয়াল করে দেখো এখানে আমি যদি একটা এভাবে চিহ্ন দিই, তারা পরস্পর কিন্তু দর্পণ প্রতিবিম্ব। এই যোগে এবং এই যোগে পরস্পর দর্পণ প্রতিবিম্ব কেমনে বুঝছি? কারণ OH OH H H তারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব। এখন এই যোগটা কি? এই যোগটাকে বলা হচ্ছে মেসোযোগ। কি বলো? মেসোযোগ। মেসোযোগ মানে কি? মেসোযোগ মানে হচ্ছে একাধিক কারল কার্বন বিশিষ্ট, একাধিক কারল কার্বন বিশিষ্ট জৈব যৌগের এক অংশ পরস্পর, মানে একাধিক কারল কার্বন বিশিষ্ট জৈব যৌগের এক অংশ আরেক অংশের হুবহুব অনুরূপ হলে, অর্থাৎ হুবহুব সেম হলে, একাধিক কারল কার্বন বিশিষ্ট জৈব যৌগের এক অংশ আরেক অংশের হুবহুব সেম হলে, এবং তারা পরস্পর অপ্রস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব হলে, তারা পরস্পর অপ্রস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব হলে, তো তাদের মধ্যে একটা প্রতিসাম্য তল থাকবে। এই প্রতিসাম্য তল, তাদের মধ্যে কি থাকবে? একটা প্রতিসাম্য কি থাকবে? তল থাকবে। এই প্রতিসাম্য তল দেখছো? প্রতিসাম্য তল। আর এটার এই অংশ আর এই অংশ সেম হলে তখন সেটা মেসোযোগ। এত কথা না, মেসোযোগ মানে হচ্ছে একাধিক কারল কার্বন বিশিষ্ট জৈব যৌগের এক অংশ আরেক অংশের হুবহু সেম হলে সেটাকে বলা হচ্ছে মেসোযোগ। সেটাকে বলা হচ্ছে কি? মেসোযোগ। আশা করি বুঝতে পারছি। এখন ধরো আমি তোমাকে বললাম যে ধরো এটা মেসোযোগ হচ্ছে 1 নাম্বারটা, এখন আমাকে বললো 1 এবং 2, এটাকে 2 নাম্বার দাও, এটাকে তুমি 3 নাম্বার দাও, এটাকে তুমি 1 নাম্বার দাও। 1 এবং 2 যদি বলা হয়, তারা পরস্পর কি? OH H OH OH তারা পরস্পর হচ্ছে ডায়াস্টেরিমার। কেন? কারণ ডায়াস্টেরিমার মানে হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হবে না। তুমি বলতে পারো OH H OH OH তো হয়েছে না, পুরোটা দর্পণ প্রতিবিম্ব হতে হবে। যেমন ধরো 2 এবং 3 তারা পরস্পর হচ্ছে এনানসিওমার। কেন? OH OH H H তাহলে এনানসিওমার। এবার 1 এবং 3 কি? 1 এবং 3 OH 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 H 1 এবং 3 হচ্ছে ডায়াস্টেরিমার। এনানসিওমার হওয়ার জন্য কি হতে হবে বলো? দর্পণ প্রতিবিম্ব হতে হবে। এনানসিওমার হওয়ার জন্য কি হতে হবে? দর্পণ প্রতিবিম্ব হতে হবে। যেমন ধরো আমি তোমাকে বললাম এখন গ্লুকোজ, গ্লুকোজটা লিখছো আশা করি, এগুলো লেখা শেষ তো? গ্লুকোজটা আমি একটু লেখা দিচ্ছি। দেখো গ্লুকোজটা যদি আমি একটু লিখে দেখাই, গ্লুকোজের সংকেতটা কি? ডাইরেক্ট গ্লুকোজের সংকেতটা লিখে ফেলি। দেখো গ্লুকোজের সংকেত হচ্ছে এরকম, দেখো CH2OH CH2OH C, দেখো দেখো CH2OH C 1 2 3 4 5 6। ওকে, এই জায়গায় আমি দিলাম OH, এই জায়গায় আমি দিলাম OH 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 এবং এই জায়গায় দিলাম H। এটাকে বলা হয় ডি গ্লুকোজ। এটাকে বলা হয় কি? ডি গ্লুকোজ। এটাকে বলা হয় কি? ডি গ্লুকোজ। এটার সংকেতটা কি? আণবিক সংকেত। কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হাইড্রোজেন কয়টা? 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা এবং 12টা। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। অর্থাৎ কার্বন কয়টা? 6টা। হাইড্রোজেন কয়টা? 12টা। অক্সিজেন কয়টা? তাও কিন্তু 6টা। তো C6H12O6 এটা কি? এটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজের কয়টি আলোক সমাণু দিবে সেটা বুঝবো কেমনে? ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, এই গ্লুকোজের কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা। এবং সবগুলো কার্বন কি ডিফারেন্ট নাকি ভিন্ন? সবগুলো কার্বন কি ডিফারেন্ট নাকি ভিন্ন? অবশ্যই হচ্ছে ভিন্ন। কারণ দেখো CH2OH আছে, CHO আছে, সবগুলো তো ভিন্ন না। সো ভিন্ন যদি থাকে তখন তার সমান কয়টা হবে? ভিন্ন যদি থাকে 2n। তাহলে এখানে 2n যখন লিখবো আমরা, n এর সংখ্যা কত? কার্বন কয়টা? 4টা। সো 2^4 ইকুয়াল টু কত হবে? 16। অর্থাৎ এই যে ডি গ্লুকোজে আলোক সমাণু কয়টা? 16টা। আলোক সমাণু কয়টা? 16টা। আর অ্যাল গ্লুকোজ কোনটা? জাস্ট হচ্ছে উল্টাই দিবা। কিভাবে ভাইয়া? এইভাবে। আগে ফার্স্টে সবগুলো কার্বন লিখো। 4টা লিখছি, 5টা লিখছি, 6টা লিখছি, তাই না? এই জায়গায় লিখবা H, এই জায়গায় লিখবা H, এই জায়গায় লিখবা H, এই জায়গায় লিখবা H। 1 2 3 4 5 6 6 লিখছি না? এখানে CHO বসাই দিবা। যেমন এই জায়গায় লিখে দিবা হচ্ছে দেখো OH, এটা কি? অ্যাল গ্লুকোজ। আর এটা হচ্ছে ডি গ্লুকোজ। সো অ্যাল গ্লুকোজের সংকেত কিন্তু সেম।
তারা পরস্পর কি? তারা পরস্পর কি বলো? ধর্ম প্রতিবিম্ব। আবার তাদেরকে পরস্পর এনানসিওমারও বলতে পারবা, কারণ ধর্ম প্রতিবিম্ব বলে তারা পরস্পর হচ্ছে কি এনানসিওমার, তার পুরোটাই হচ্ছে কি এনানসিওমার্স। ওকে, সো ডি গ্লুকোজ এল গ্লুকোজ বুঝাই দিলাম। এবং এই ডি গ্লুকোজ নিয়ে একটা ধরো কিছু ইনফরমেশন আমি লিখে দিচ্ছি, ইনফো লিখে দিচ্ছি। এই ডি গ্লুকোজ যেটা লেখা আছে এটা কই পাওয়া যায় জানো? ডি গ্লুকোজটা কই পাওয়া যায়? এল গ্লুকোজটা পাওয়া যায় হচ্ছে প্রস্রাবে, মানে ইউরাইনে, প্রস্রাব থেকে এটা উন্মুক্ত হয়। আর ডি গ্লুকোজটা পাওয়া যায় হচ্ছে জৈব বিপাকীয় ক্রিয়ায়, জৈব ওকে। আর এল গ্লুকোজ হচ্ছে এটা। সো বাকিটা হচ্ছে তোমরা পড়ে নাও। তোমরা হাজারি স্যারের বইটা এখন রিডিং পড়া স্টার্ট করো। আশা করি হাজারি স্যারের বইটা রিডিং পড়া স্টার্ট করবা। আর আমি যা যা পড়াইছি স্টেরিও সমানতা আমার সাথে সাথে মিলিয়ে দেখবা। আমার মনে হয় আমি কোনো পড়া এখানে ছাড় দিই নাই। স্টেরিও সমানতার মধ্যে সব কিছু পড়ানো হয়েছে, জ্যামিতি সমানতা সবগুলো পড়াইছি এবং আলোক সমানতা সবগুলো পড়াইছি। সো আমাদের লেকচার টু দ্য এন্ড। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো এবং ভালোভাবে নোট ডাউন করবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।